সেভ করার চেষ্টা করব। তো মোটামুটি এইগুলো হচ্ছে আমাদের একটার পর একটা উদ্দেশ্য থাকবে এবং প্রায়োরিটি ওইভাবেই আমরা মোটামুটি কাজ করার চেষ্টা করব। এখন আমরা এই প্রথম সার্কিটটাকে যদি ইমপ্লিমেন্ট করতে চাই, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার ইনপুট আছে তিনটা, এ, বি এবং সি। তো আমরা ফার্স্টে এনমস নেটওয়ার্কটা যদি আঁকতে চাই এটার জন্য, তাহলে এ আর বি তারা আছে অ্যান্ড অপারেশন, এবং তারপর আরেকটা এ আর সি আছে অ্যান্ড অপারেশন, এদের মাঝখানে আছে অর। তাহলে এনমসটা কেমন হবে? এনমস এর ক্ষেত্রে যেটা অ্যান্ড অপারেশন বা অ্যান্ড কনফিগারেশনে আছে সেটাকে আমরা দিব হচ্ছে সিরিজ স্ট্যাক। এটাকে বলছি এ, এটাকে বলছি বি। ঠিক পাশেরটাও এটাকে বলবো এ এবং পরেরটা হচ্ছে সি। এই এসি হচ্ছে এভাবে সিরিজ স্ট্যাকে থাকবে, এই এ বি এভাবে সিরিজ স্ট্যাকে থাকে, আর যেহেতু এরা অর অপারেশন হচ্ছে তাই এনমস এর ক্ষেত্রে এরা প্যারালালি থাকবে। এখান থেকে আমরা যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে এফ সমান সমান কি, আমরা যদি একটু ভেরিফাই করার চেষ্টা করি আমরা দেখতে পাবো এ বি প্লাস এসি দিয়ে ফাইনালি সেটা ইনভার্টেড হয় বার। এখন এটা আর উপরেরটা কি একই জিনিস? হ্যাঁ, উপরেরটা একই জিনিস। কিভাবে? আমরা যদি বার নেই তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে এরকম। তার মানে হচ্ছে যে আমরা আলটিমেটলি এনমস এর এখানে এই পুল ডাউন নেটওয়ার্কের মধ্যে মেইনলি আমাদের যেটা ইমপ্লিমেন্ট করার প্ল্যান থাকে সেটার বারটা আসলে ইমপ্লিমেন্টেড হচ্ছে, এবং ফাইনালি সেটার বারটা বের হয়ে এসে এফটা হয়, অর্থাৎ এখানে ইমপ্লিমেন্ট হয় হচ্ছে এফ বার, সেটা আমরা দেখলাম। এবং আমরা যদি বার দিয়ে এক্সপ্রেশন লিখতে পারি শুরুতেই, তাহলে আলটিমেটলি যা আমরা এখানে ক্রিয়েট করব ঠিক এক্স্যাক্টলি সেটাই পেয়ে যাচ্ছি। এখন নিচে যা করেছি উপরে পিমস এর জন্য তার ঠিক অপোজিটটা করার কথা, একই ইনপুট দিয়ে। তার মানে এখানে এ আর বি ছিল সিরিজ স্ট্যাকে, তাহলে উপরে আমাদের এ আর বি কে দিতে হবে পিমস দিয়ে প্যারালাল। এবং আরেকটা এসি যেটা নিচে ছিল সিরিজে, এটাও এখানে হবে প্যারালাল। এই দুটা এখানে আছে প্যারালালি, তার মানে উপরে লাগবে সিরিজে, তার উপরে হবে ভিডিডি, আর নিচে এই টার্মিনালটা এসে আমাদের আউটপুটের সাথে কানেক্টেড হবে। এই কনফিগারেশন এভাবে আমরা গতকালকে করেছিলাম। তো এটা সবাই বুঝতে পেরেছেন? জাস্ট একটু রিক্যাপ দিলাম। আচ্ছা, এখানে নাম্বার অফ ট্রানজিস্টর কয়টা লাগলো? নাম্বার অফ ট্রানজিস্টর লেগেছে 1 2 3 4, নিচে 4টা উপরেও 4টা, তার মানে 4 + 4 = 8। এখানে কিন্তু আউটপুটে কোনো ইনভার্ট করতে হয়নি, কারণ আলটিমেটলি আমাদের টার্গেটটাই ছিল এটা প্রডিউস করা এবং ওটা হয়ে যাচ্ছে। সো আউটপুটে কিন্তু কোনো ইনভার্টার অ্যাড করতে হচ্ছে না। এখন আমরা দেখতে পাচ্ছি এইভাবে যদি আমি ডিজাইন করি তাহলে এখানে 8টা ট্রানজিস্টর লাগে, কিন্তু আমাকে যদি প্রশ্নে বলে দেওয়া হয় যে আমার নাম্বার অফ ট্রানজিস্টরের সংখ্যা যতটুকু সম্ভব কমাতে হবে, তাহলে আমাদের সাধ্যের মধ্যে যতটুকু আছে হিউম্যানলি অতটুকু আমাকে ক্যালকুলেট করে মেক শিওর করতে হবে যে আমি কমানোর চেষ্টা করেছি। আমরা যদি এটাকে এভাবে না লিখে এ কমন নিয়ে লিখি, তার মানে এফ বার সমান সমান এ কমন নিয়ে যদি এভাবে লিখি, অথবা এর অন্য রিপ্রেজেন্টেশন হচ্ছে এফ সমান সমান বি প্লাস সি বার, এটা যদি লিখি, তাহলে এখন যদি আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে যাই আমরা কি দেখব? আমরা দেখব এনমস সেকশনে বি আর সি আছে অর অপারেশন, তার মানে হচ্ছে প্যারালাল, তার সাথে এ আছে অ্যান্ড অপারেশন সিরিজে, তো সিরিজ স্ট্যাক। এটা হবে আমাদের আউটপুট নোড, যেটা সমান সমান আমরা যদি একটু ভেরিফাই করতে চাই, তো বি আর সি আছে প্যারালাল, তার সাথে এ হচ্ছে অ্যান্ড করে ইনভার্ট, এটা আর ওইটা একই জিনিস। তার অর্থ আমাদের ইমপ্লিমেন্টেশনটা কেমন হচ্ছে? যত ইনার সার্কিট, ইনার পোর্শন থেকে আমরা শুরু করব, ধীরে ধীরে আউটারের দিকে যাব। তো এটা হচ্ছে মোস্ট ইনার পোর্শন, এটাকে ফার্স্ট ইমপ্লিমেন্ট করব, এর পরে হচ্ছে আমরা এ দিয়ে তার আউটার পোর্শনটাকে ইমপ্লিমেন্ট করেছি। আচ্ছা, এনমস এর ক্ষেত্রে যা করেছি পিমস এর ক্ষেত্রে এক্স্যাক্টলি তার উল্টোটা করার প্ল্যান আমাদের। তার মানে বিআরসি এখানে প্যারালালি আছে, আমাদেরকে উপরে করতে হবে বিআরসি সিরিজটাকে।
সো বি আর সি এর জন্য দুটো পিমস দিচ্ছি, বি আর সি, এবং তার সাথে তাদের এইটার সাথে এটা ছিল এখানে সিরিজে, তার মানে উপরে দিতে হবে প্যারালাল। প্যারালাল। এবার এই ফাইনালি নোটটাকে আমরা আউটার সাথে কানেক্ট করে দিচ্ছি, আর উপরে হবে ভিডিডি। সবাই কি এটা বুঝতে পেরেছেন, এই ডিজাইনটা? জি স্যার। তাহলে এখানে নাম্বার অফ ট্রানজিস্টরের সংখ্যা কয়টা? নিচের নেটওয়ার্কের জন্য লেগেছে মোট 3টা, উপরের নেটওয়ার্কের জন্য তাহলে অটোমেটিক্যালি 3টা পাবো, তার মানে মোট 6টা। সো এইভাবে কিন্তু কমানো সম্ভব। তার মানে হচ্ছে আমি যদি আপনাকে বলি এফ সমান সমান এ বি, এ সি, এ ডি, এ ই, এ এফ, এভাবে ডিজাইন করতে, বার দিয়ে দিলাম, তাহলে কিন্তু আপনারা এমন করবেন না যে এখানে দুইটা 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 দুইটা, তার মানে এন মস 10টা দিয়ে, পি মস আরো 10টা দিয়ে, মোট কিন্তু 20টা দিয়ে আপনারা ডিজাইন করবেন না, তাহলে কিন্তু অপটিমাম হবে না। সার্কিট তো অবভিয়াসলি কাজ করবে, কিন্তু অপটিমাম হবে না। অপটিমাম তখনই হবে যখন আপনি এটাকে ফার্স্টে এভাবে একটু লেখার চেষ্টা করবেন, সি ডি ই এফ। আপনি যদি এভাবে লিখতে পারেন তাহলে দেখেন কয়টা লাগবে, 1 2 3 4 5 আর 1 6, এন মস লাগবে 6টা, পি মসও লাগবে 6টা, অর্থাৎ টোটাল লাগছে 12টা। 12 আর 20, হিউজ ডিফারেন্স। এবং আপনার সার্কিটে কিন্তু এরকম অনেক সময়ই আসবে, সেটা আমাদের মাথায় রেখে ডিজাইন করতে হবে। অথবা ধরেন আমি আপনাকে একটা এক্সপ্রেশন লিখে দিলাম এরকম, এফ সমান সমান এ বি প্লাস বিসি প্লাস আবারও ধরেন এবি লিখলাম, আবারও ধরেন বিসি লিখলাম। আমি আপনাকে ধরেন এভাবে দিলাম এফ বার ফর এন এক্সাম্পল। আপনারা কিন্তু চট করেই এখানে ডিজাইনে যাবেন না, আপনারা একটুখানি ফার্স্টে বুলিয়ান অ্যালজেব্রা অ্যাপ্লাই করে একটুখানি সিম্পলিফাই করার চেষ্টা করবেন। সো এটাকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এ রিপিটেটিভ, তার মানে দুইটা এবি ইভেন্চুয়ালি একই কথা ইন্ডিকেট করে, সো একটা এবি রাখতে পারেন, প্রোভাইডেড দুইটা বিসি আছে, কোনো পয়েন্ট নাই, একটাকে রাখতে পারেন, এবং তারপর আপনি বি কে কমন নিলে দেখা যাচ্ছে এ প্লাস সি, এটা আপনারা পাচ্ছেন। সো এটা ইমপ্লিমেন্ট করতে গেলে আপনার নিচে লাগবে 3টা, নিচে গেট লাগবে 3টা, উপরে গেট লাগবে 3টা, টোটাল গেট আপনার লাগবে হচ্ছে, মানে টোটাল সরি গেট না, টোটাল মসফেট আপনার লাগবে হচ্ছে 6টা। হাউএভার আপনি যদি এখান থেকে ডিজাইন শুরু করতেন তাহলে লাগতো 2 2 2 2, অর্থাৎ এই এন এর জন্যই লাগবে 8টা, আর পি এর জন্য আরো 8টা, 16টা। ঠিক আছে, সো আমাদেরকে একটুখানি সিম্পলিফাই করার চেষ্টা করতে হবে। নাম্বার অফ ভেরিয়েবলের সংখ্যা, নাম্বার অফ ইনপুট ভেরিয়েবলের সংখ্যা যদি 3 বা 4-এর মতন থাকে, তাহলে আপনারা যদি চট করে কে ম্যাপ একে নিয়ে ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে একটা ওয়ে খুব সহজ হয়, আপনারা অনেক অপটিমাইজড ওয়েতে পাবেন। তার মানে ধরেন আমার এরকম একটা জিনিস দেওয়া আছে এ বি বি সি সি এ হোল বার, আপনি চট করে যদি এটা কে ম্যাপটা এঁকে ফেলেন তাহলে আপনারা দেখবেন যে সেটা পরবর্তীতে ইমপ্লিমেন্ট করাটা আমাদের মোস্ট অপটিমাইজড ওয়েতে ইমপ্লিমেন্ট করা সম্ভব। সাধারণত 4 বা 5 ভেরিয়েবলের বেশি হলে কে ম্যাপ দিয়ে করাটা তখন ক্লামজি হয়ে যায় আমাদের হাতে কলমে করা, সো সেটা ধরে নিচ্ছি পসিবল না। কিন্তু যদি আপনার 4 বা 5 ভেরিয়েবলের মধ্যে থাকে তাহলে আসলে এভাবে কে ম্যাপ দিয়ে অপটিমাইজ করাটা হচ্ছে কম্পারেটিভলি ইজিয়ার, এই বুলিয়ান অ্যালজেব্রা লিখে করা চাইতে। সবাই কি এই পর্যন্ত বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আর একটা উদাহরণ দেখে আমরা পরের টপিকে যাই, এবি প্লাস বিসি প্লাস সিএ, ওটা একটু দেখে। সো এটাকে যদি ইমপ্লিমেন্ট করতে চাই, একটু আগে যেটা বুঝলাম আমরা, যে আমরা যদি এভাবে লিখে নেই, অথবা যদি আমরা এভাবে লিখে নেই, অথবা যদি আমরা এভাবে লিখে নেই, তাহলে আমাদের ইমপ্লিমেন্ট করতে গেলে কম্পারেটিভলি কম ট্রানজিস্টর লাগতে পারে।
এবং আমার এমন হতে পারে কিন্তু যে আমি অপটিমাইজ করতে পারিনি, আপনারা আরো দেখবেন যে অপটিমাইজ করা যায় কিনা। যত বেশি অপটিমাইজ করতে পারবেন আপনার নাম্বারের তত বাড়বে। ধরেন আমি প্ল্যান করে রেখেছি একটা জিনিস যেটা 10টা গেট 10টা ট্রানজিস্টর দিয়ে পারা যায়, আপনারা দেখা গেল যে 8টা দিয়ে করতে পেরেছেন। আমার সলিউশন শিটে যেটা যদি আপনারটাও আরো অপটিমাইজ হয় আপনি বোনাস পাবেন। সো আপনার যতটুকু অপটিমাইজ করা যায় চেষ্টা করবেন। তাহলে এটাকে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই এনমস দিয়ে কি করব, ফার্স্টে ইনার পোর্শন বা ইনার ব্লক থেকে স্টার্ট করে আউটারে আসবো। তো ইনারের মধ্যে আছে এ প্লাস বি, তার মানে এ আর বি থাকবে অর, এ আর বি দিয়েছি অর, তার সাথে সি আছে এন্ড অপারেশনে, তার মানে সিরিজ স্ট্যাক। এবার এই পুরোটার সাথে এই এ বি তার মানে তারা থাকবে এরকম, এটা আগেরটার সাথে থাকবে অর অপারেশন, তার মানে প্যারালালি। সো এটা হবে আপনার এফ। ঠিক আছে, এখন নিচে যা করেছি উপরে করবো এক্স্যাক্টলি তার অপোজিট পিমস দিয়ে। তার মানে আগের মতন এ আর বি ছিল নিচে অর, প্যারালাল দিয়েছেন তার মানে উপরে দিতে হবে সিরিজ। তার সাথে সি ছিল এন্ড অপারেশন নিচে, তার মানে স্ট্যাকে, সিরিজ স্ট্যাকে, এখন সেটা হবে প্যারালাল। এর সাথে অন্যদিকে এ আর বি ছিল নিচে সিরিজে, তার মানে এখন তারা থাকবে প্যারালালি। এ আর বি থাকবে প্যারালালি, এবং এই দুইটা জিনিস তাদের মধ্যে ছিল অর অপারেশন, নিচে ছিল প্যারালাল, তার মানে উপরে হবে সিরিজ। এটা হবে আমার আলটিমেটলি ইমপ্লিমেন্টেশন। নাম্বার অফ ট্রানজিস্টর কয়টা লাগলো, নিচে লেগেছে 5টা, এখানে 5টা, উপরেও লাগবে তাহলে আরো 5টা। সো 5 + 5 = 10। সবাই বুঝতে পেরেছেন এ পর্যন্ত? ক্লিয়ার? জাস্ট রিক্যাপ দিলাম। জি স্যার। আচ্ছা, আমাকে দেখাচ্ছে যে টাইমের সমস্যা, সো আপনারা একটু কষ্ট করে সবাই এক্সিট হয়ে আবার রিজয়েন করেন, তাহলে আমরা একটা নতুন সেশন শুরু করে নতুন টপিকটা শুরু করতে পারি। এক্সিট করে রিজয়েন করেন সবাই। জি স্যার। জি। করে
আচ্ছা, সবাই চলে এসেছেন। তো আমরা এখন একটু আমাদের এই একটা পার্টিকুলার এনমস এর আইডিয়াল আইভি ক্যারেক্টারিস্টিক্সটা যে আমরা আগের দিন একটু গ্রাফ দেখেছিলাম সেটা কোন এক্সপ্রেশন থেকে আসছে সেটা একটু দেখবো। তো ইনিশিয়ালি আমরা অলরেডি এতদিনে বুঝতে পেরেছি যে আমাদের মসফেটটা যে তিনটা রিজিয়ন অফ অপারেশনে কাজ করে তার মধ্যে প্রথমটা হচ্ছে কাট অফ বা সাব থ্রেশহোল্ড। তার মানে এটা সাব থ্রেশহোল্ড মানে হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজের নিচে অপারেট করছে। পরেরটা আমরা জানি যে লিনিয়ার, অথবা যেহেতু আমরা লিনিয়ারলি অপারেট করেছে ওটা অনেকটা রেজিস্ট্যান্সের মতন কাজ করে তাই বলি রেজিস্টিভ, এবং ওটা স্যাচুরেশনে যায়নি বলে ওটাকে নন স্যাচুরেশনে বলা যায়। আর ফাইনালি আমাদের কারেন্টটা স্যাচুরেট করে যায় বলে আমরা বলি স্যাচুরেশন। এবং আমরা আগের দিন একটা গ্রাফ দেখেছিলাম অনেকটা এরকম, আইডিয়ালি অনেকটা এরকম হওয়ার কথা, যেটাকে আমরা বলছিলাম আইডিএস ভিডিএস বা আইডি ভিডিএস যেটাই বলি না কেন। একটা পার্টিকুলার ভিজিএস ভ্যালুর জন্য এরকম হয়। তার মানে ভিজিএস বাড়লে কমলে এই গ্রাফটা ডিফার করবে, অর্থাৎ বাড়লে বাড়া কমার জন্য এই কার্ভের পয়েন্টে এভাবে বাড়তে থাকবে অথবা কমতে থাকবে। ভিজিএস যত বাড়বে উপরের দিকে উঠবে, যত কমবে নিচের দিকে যাবে। তো ওটাই আমরা আজকে দেখবো যে ইকুয়েশন দিয়ে কিভাবে আমরা এইটা প্রুফ করা যায়। আর এই যে ইকুয়েশনের প্রুফটা দেখবো এটা আপনার এক্সামের জন্য ইম্পর্টেন্ট না, বাট ইকুয়েশন ইটসেলফ ইম্পর্টেন্ট, প্রুফটা ইম্পর্টেন্ট না, প্রুফটা জাস্ট দেখার জন্য দেখা। আর যেহেতু আমাদের এটা ইম্পর্টেন্ট না, আমরা এটাকে জন্য প্রুফটা কোনো মাইক্রো স্কেলে প্রুফ করবো না, আমরা এটাকে ম্যাক্রো ব্লক ধরে নিয়ে প্রুফ করবো। তার মানে আমাদের প্রুফের মধ্যে আমরা বিভিন্ন জায়গায় অ্যাজাম্পশন নিব অনেক বেশি, এবং সেসব অ্যাজাম্পশন এমন ভাবে হবে যাতে করে আমরা সব জায়গায় মোটামুটি অন অ্যান এভারেজ ভ্যালু নিয়ে কাজ করতে পারি। এভারেজ ভ্যালু, আমরা কোনো প্রিসাইজ ভ্যালু নিয়ে কাজ করব না, কারণ আমাদের প্রুফটা ইম্পর্টেন্ট না, এক্সপ্রেশনটা ইম্পর্টেন্ট। যেহেতু প্রিসাইজ ভ্যালু নিয়ে কাজ করব না, তার মানে আমরা এভারেজ ভ্যালু নিয়ে কাজ করব। যেখানে অ্যাজাম্পশনের সুযোগ আছে আমরা অ্যাজিউম করার চেষ্টা করবো যাতে করে সিম্পলিফাইড হয় প্রুফটা। আমাদের মেইন এক্সপ্রেশনে যাওয়াটা হচ্ছে বেশি জরুরি। এখন আমাদের আগের দিন আমরা শুরুর দিন দেখেছিলাম যে যদি আমাদের এটা কোনো একটা পি সাবস্ট্রেট হয়, তাহলে এই পি সাবস্ট্রেটের মধ্যে আমরা এনমস ফর্ম করার জন্য প্রথমে পি প্লাস হালকা ডোপিং এর মধ্যে আমরা এন প্লাস হেভি ডোপিং করেছি দুইটা, এবং এদের মাঝখানে সিলিকন ডাইঅক্সাইড দিয়ে আমরা এই গেটটা তৈরি করি, তার উপরে পলিসিলিকন দিয়ে আমরা এই গেটটা পেয়েছি। এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে এই দুটা এন প্লাস এর মাঝখানে যেখানে শুরুর দিকে থাকে প্লাস, কারণ যেহেতু এটা পি টাইপ সাবস্ট্রেট, আমরা এই প্লাস গুলোকে সরিয়ে এখানে ইলেকট্রন আনার চেষ্টা করব যাতে করে একটা কারেন্টের ফ্লো তৈরি করতে পারি। বিকজ দুই দিকে আছে এন প্লাস, আমাদের উদ্দেশ্য হচ্ছে মাঝখানে যদি আমরা ইলেকট্রন আনতে পারি, ইলেকট্রন অ্যাকোমোডেট করতে পারি, তাহলে আমাদের একটা ইলেকট্রনের ফ্লো তৈরি করা সম্ভবপর হবে, অর্থাৎ আমরা অপোজিট ডাইরেকশনে একটা কারেন্ট পাওয়ার চান্স আছে। সো সেটার জন্য আমাদের প্রথম কাজ যেটা করতে হবে, আমাদেরকে এই গেটে একটা পটেনশিয়াল দিতে হবে, সেটা আইদার পজিটিভ অথবা নেগেটিভ। এনমস এর ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য এখানে ইলেকট্রন অ্যাকোমোডেট করানো, অর্থাৎ এখান থেকে এই হোলগুলোকে ফার্স্টে সরানো, হোলগুলোকে ফার্স্টে সরানো, আচ্ছা এখানে আমরা ইলেকট্রন অ্যাকোমোডেট করানোর চেষ্টা করব, আমাদের এটা হচ্ছে মূল উদ্দেশ্য প্রথমে। তো তার জন্য ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করার জন্য আমাদের এই জিতে আমরা দিয়েছিলাম একটা পজিটিভ বায়াস, এবং আমরা দেখেছিলাম যে আমরা যখন জি এর পজিটিভ বায়াসটা একটা সার্টেন পয়েন্টের উপরে নিতে পারবো তখন আমাদের এখানে ইলেকট্রন অ্যাকোমোডেট করতে শুরু করবে, এবং ওই পার্টিকুলার বায়াসটাকে আমরা বলেছিলাম থ্রেশহোল্ড ভোল্টেজ। এবং আমরা আগের দিন দেখেছিলাম যে যদি আমাদের ওই গেট টু সোর্সের পটেনশিয়াল থ্রেশহোল্ডের যে কম হয় তাহলে ইলেকট্রন অ্যাকোমোডেট করে না, তার মানে আপনার ডিভাইস কাট অফে আছে। কিন্তু যখনই আপনি এই গেট টু সোর্স পটেনশিয়াল থ্রেশহোল্ডের উপরে তুলতে পারবেন, ডিভাইসের কাট অফে নাই, আপনার কাট অফ থেকে রিলিজ পেয়েছে। এখন আপনি তাকে দিয়ে কারেন্ট ফ্লো করানো সম্ভব, তার মানে এইটার ভিজিএস এর ভ্যালু থ্রেশহোল্ডের উপরে চলে গেলে তখন সে আইদার লিনিয়ারে থাকতে পারে অথবা কন্ডিশনের উপর ডিপেন্ড করে স্যাচুরেশনে যেতে পারে। কোথায় যাবে তা ডিপেন্ড করবে অন্য পটেনশিয়ালের উপরে, বাট ফার্স্টে আপনি গেট দিয়ে যেহেতু কন্ট্রোল করছেন এই মসফেট কে, সো গেটের পটেনশিয়াল একটা সার্টেন পর্যায়ে তুললেই আপনি একমাত্র চ্যানেলটা ফর্ম করতে পারবেন। সেই পটেনশিয়ালটাকে আমরা বলছিলাম থ্রেশহোল্ড পটেনশিয়াল, যেটা মিনিমাম পটেনশিয়াল। এবং থ্রেশহোল্ডের উপরে আপনি যত বাড়াতে পারবেন গেট পটেনশিয়ালকে, মোটামুটি আইডিয়ালি যত বাড়াতে পারবেন তত বেশি ইলেকট্রন অ্যাকোমোডেশন হবে, আপনার কারেন্ট তত বাড়বে, আইডিয়ালি বলছি এটা। তার মানে হচ্ছে এটা মিনিমাম কন্ডিশন। এবং আপনার গেটের পটেনশিয়াল এই ভিজিএস এর ভ্যালু ভিটি অপেক্ষা যত বেশি হবে, তার মানে হচ্ছে ভিজিএস মাইনাস ভিটির ভ্যালু যত আপনি বাড়াতে পারবেন তত আইডিয়ালি আমরা আশা করতে পারি কারেন্টের ভ্যালু বাড়বে। একই ড্রেন টু সোর্স পটেনশিয়ালের জন্য কারেন্ট ফ্লো করানোর জন্য ড্রেন টু সোর্স পটেনশিয়াল লাগবে, আর কি পরিমাণ ইলেকট্রন ওখানে
আপনার অ্যাভেলেবল আছে সেটার জন্য হচ্ছে VGS মাইনাস VT টার উপর তার ডিপেন্ডেন্সি। তাহলে এখন আমাদের এখানে যে n প্লাস আর n প্লাস ছিল এর মাঝখানে আমরা একটা চ্যানেল ফর্ম করলাম এরকম একটা সার্টেন অ্যামাউন্টের পটেনশিয়াল দিয়ে, এবং তার উপরে আমরা দেখতে পাচ্ছি সিলিকন ডাইঅক্সাইডের ইনসুলেটর আছে। তাহলে আমি যদি এটাকে এখানে একটু আঁকার চেষ্টা করি, মাঝখানে সিলিকন ডাইঅক্সাইড ছিল, এটা ইনসুলেটর, এইদিকে আবার আমরা একটা চ্যানেল ফর্ম করেছে। তাহলে এই চ্যানেল যেহেতু ফর্ম করেছে এখানে চ্যানেলে চার্জ এসছে কিউ চ্যানেলের পরিমাণ। তাহলে এখন আমরা প্রথমে জানি যে ম্যাক্রো স্কেলে ক্যাপাসিট্যান্সের এক্সপ্রেশন হচ্ছে C ইকুয়ালস সাম কিউ বাই ভি। তার মানে হচ্ছে কোন একটা ক্যাপাসিটরের মধ্যে কিউ ইকুয়ালস সিভি, কিউ পরিমাণ চার্জ স্টোর তখনই করবে যখন ওইটার ক্যাপাসিট্যান্সের ভ্যালু সি এবং তার অ্যাক্রসে ভি বা ডেল্টা ভি পরিমাণ পটেনশিয়াল ডিফারেন্স দেওয়া হয়েছে। সো এই ডেল্টা ভি পরিমাণ পটেনশিয়াল ডিফারেন্স এটা ইম্পর্টেন্ট। আমাদের এখানে এই কিউ চ্যানেলটা হবে কি পরিমাণ ক্যাপাসিট্যান্স আছে এখানে, এখানে কি পরিমাণ ক্যাপাসিট্যান্স গ্রো করেছে, কার ক্যাপাসিট্যান্স এটা আমরা গেট থেকে দেখছি। সো গেটে কি পরিমাণ ক্যাপাসিট্যান্স আছে টাইমস এই গেটের অ্যাক্রসে কি পরিমাণ পটেনশিয়াল ডিফারেন্স আছে, এটা আমাকে দেখতে হবে ডেল্টা ভিজি বা ডেল্টা ভি যাই বলি না কেন। এখন এটা ছিল আমাদের, এই ভিউটা ছিল আমাদের সাইড ভিউ। আমরা যদি ইনিশিয়াল টপ ভিউটার দিকে একটু তাকাই, টপ ভিউ উপর থেকে দেখলে আমরা দেখেছিলাম উপর থেকে যখন আমরা ড্রপিং করেছি তখন এরকম উপর দিক থেকে n প্লাস ড্রপিং করেছিলাম, n প্লাস ড্রপিং করেছিলাম, এবং মাঝখানে আমরা বলেছিলাম যে এখানে এই বরাবর আমাদের সিলিকন ডাইঅক্সাইডটা আছে, তার উপরে আমরা পলি দিয়েছিলাম। এবং আমরা দেখেছিলাম এই সাইড ভিউতে যে আইদার চার্জ এদিকে গেলে কারেন্ট আমরা এদিকে ফ্লো পাই অথবা ভাইস ভার্সা। তো আমাদের যদি চার্জ এদিকে ফ্লো করে কারেন্ট এদিকে যায় তাহলে এই ডাইরেকশনটা এই টপ ভিউর মধ্যে কোন দিকে হবে, এই দিক বরাবর হবে। তার মানে এই দিক বরাবর ফ্লো যাচ্ছে অথবা আসছে। সো এইটাকে বলা হয় চ্যানেলের লেংথ এল। আর যাওয়ার সময় সে কি পরিমাণ যাবে, অর্থাৎ সে যখন যাবে সে কি এই পরিমাণ যাবে নাকি বড় n প্লাস দিলে সে এই পরিমাণ যাবে, তা ডিপেন্ড করছে আপনার এই n প্লাস জোন, n প্লাস জোনের মাঝখানে এই উইথটা কতটুকু তার উপর। তার মানে উইথ যত বাড়বে তত বেশি পরিমাণ যাচ্ছে, যাওয়ার স্কোপ আছে। উইথ যত কমবে তার মানে কম পরিমাণ ওখানে থাকবে। অর্থাৎ এই বরাবর যেটা পেয়েছেন সেটা হচ্ছে উইথ, আর এই বরাবর লেংথ। লেংথ বাড়লে আপনারা দেখতে পাচ্ছেন যে আলটিমেটলি কারেন্টের ফ্লো করার ডিরেকশনের লেংথ বাড়লো। আর উইথ বাড়া মানে হচ্ছে অ্যাজ ইফ কন্ডাক্টরের উইথ বেড়েছে, বেশি পরিমাণ চার্জ এট এ টাইম ফ্লো করতে পারবে। তাহলে এই যে ফিগারটার মধ্যে n প্লাস আর n প্লাস ছিল, তার উপর থেকে তো আমরা পলি দিয়েছি আর নিচে আছে সিলিকন। উপরে দিয়েছি পলি, নিচে আছে সিলিকন, এর মাঝখানে ক্যাপাসিট্যান্সটা ফর্ম করেছে যেটাকে আমরা গেট ক্যাপাসিট্যান্স বলছি। তাহলে ওই গেট ক্যাপাসিট্যান্সের এরিয়া কি হবে, এই মাঝখানের এই এরিয়াটুকু যেটা হচ্ছে এইদিকে ডাব্লিউ আর এইদিকে এল, অর্থাৎ ডাব্লিউ টাইমস এল। এটা হচ্ছে তার এরিয়া, এটা হচ্ছে তার এরিয়া, এই গেট ক্যাপাসিট্যান্সের এরিয়া। তাহলে আমরা এখন ক্যাপাসিট্যান্সের এক্সপ্রেশন যদি তার প্যারালাল প্লেট ক্যাপাসিট্যান্সের এক্সপ্রেশন লিখতে চাই, সেটা আমরা জানি যে তার ক্রস সেকশনাল এরিয়া যদি হয় a, অর্থাৎ যে সারফেস থেকে আলটিমেটলি ফিল্ড গুলো বের হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, সেটা টাইমস পারমিটিভিটি ডিভাইডেড বাই দুই প্লেটের মাঝখানে ডিসটেন্স d। এখন আমাদের এই ফিগারের মধ্যে দুই প্লেটের মাঝখানে ডিসটেন্স কোনটা, উপরের গেট হচ্ছে একটা কন্ডাক্টিং প্লেট আর নিচে এখানে চ্যানেলে চার্জ জমা হয়েছে, মাঝখানে এটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইডের ইনসুলেটর। তার মানে এইটা কাজ করছে আমাদের ইনসুলেটর হিসাবে, অর্থাৎ এইটুকু হচ্ছে আমাদের ডি, যেই এই ফর্মুলা ডি। তার মানে এতটুকু হচ্ছে আমাদের এই ফর্মুলা ডি, যেটাকে আমরা বলছি অক্সাইডের থিকনেস, টি অক্সাইড। আমরা এটাকে বলছি,
এইটুকু জোনটুকুকে বলছি টি অক্সাইড। তার মানে আমাদের এই ক্যাপাসিট্যান্সের এক্সপ্রেশনটা কি রকম দাঁড়াবে? গেট ক্যাপাসিট্যান্সটা দাঁড়াচ্ছে উপরে এরিয়া WL টাইমস পারমিটিভিটি ডিভাইডেড বাই টি অক্সাইড, যেখানে এই W আর L হচ্ছে তার উপর থেকে টপ ভিউতে দেখলে এই N প্লাস জোন আর এই N প্লাস জোনের মাঝখানের যে এরিয়াটুকু আছে এটা, এই এরিয়াটা হচ্ছে বিকজ এদিক বরাবর L আর এদিক বরাবর আপনি উইডথ, সেটা দিয়ে আপনি WL এরিয়াটা পেলেন। এবং এই জোনটুকুর উপরে আছে মেটাল আর এই জোনটুকুর নিচে আপনার চ্যানেল ফর্ম করেছে। তার মানে এই জোনটুকুকে যদি আমরা সাইড থেকে দেখি, যেটা এই ফিগারে দেখতে পাচ্ছি, সেই সাইডে যে থিকনেসটা দেখতে পারবো সেই থিকনেসটা হচ্ছে এতটুকু, সেটুকুকে আমরা বলছি টি অক্সাইড। তো এটা আমাদের এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনটা সবাই বুঝতে পেরেছেন? কারো কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, তাহলে আপনারা একটা টার্মিনোলজি দেখবেন বা আগেও দেখেছেন ইলেকট্রনিক্স পড়ার সময়, সি অক্স বলি আমরা। সি অক্স আমরা বলি গেটে যে ক্যাপাসিট্যান্সটা ফর্ম করেছে সেটার ইউনিট এরিয়াতে যে ক্যাপাসিট্যান্সের ভ্যালু সেটাকে, অর্থাৎ সিজি গেট ক্যাপাসিট্যান্সের ইউনিট এরিয়াতে যেটা ফর্ম করেছে। তার মানে আমরা এটাকে লিখতে পারবো সিজি ইজ ইকুয়াল টু ক্রস মাল্টিপ্লিকেশন করলে এ টাইমস সি অক্স, আর এ কে লেখা যায় ডাব্লিউ টাইমস এল আর ওটা তো সি অক্স। সো সিজি সমান সমান ডাব্লিউ টাইমস এল টাইমস সি অক্স। সো এই জিনিসটাকে আমরা কিউ চ্যানেলের এই এক্সপ্রেশনে বসাতে পারবো সিজি এর জায়গায়। স্যার এখানে সি অক্সটা দিয়ে কি বোঝায় স্যার? সি অক্সটা হচ্ছে আপনার গেট ক্যাপাসিটেন্স পার ইউনিট এরিয়া, টোটাল গেট ক্যাপাসিটেন্স, টোটাল গেট ক্যাপ ডিভাইডেড বাই ওই অক্সাইডের যে এরিয়া সেটা। আর এখানে এরিয়া হচ্ছে আমাদের W টাইমস L, এই জন্য লিখেছি উপরে CG নিচে W টাইমস L, তারপরে হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন করলে CG সমান সমান W টাইমস L টাইমস C অক্স। এই জন্য আপনারা দেখবেন C অক্স এর ইউনিট হবে ফর দ্য টাইমিং আপনারা মোর অর লেস এরকমই দেখবেন, ফেম টু ফ্যারাডে, ফ্যারাডে হচ্ছে আর ফেম টু দ্য 10⁻⁻15, ফেম টু ফ্যারাডে পার দেখবেন এরকম মাইক্রোমিটার স্কয়ার। সাধারণত মাইক্রোমিটার স্কয়ারই বলে অথবা ন্যানোমিটার স্কয়ারও দেখতে পারেন, বাট chances are very high আপনি মাইক্রোমিটার স্কয়ারের ভ্যালুতে দেখবেন, বিকজ ক্যাপাসিটেন্স পার ইউনিট এরিয়া, এই জন্য মাইক্রোমিটার স্কয়ার দিয়ে ডিভাইড করা অবস্থায় আপনার ভ্যালুগুলো পাবেন। এটা হচ্ছে সি অক্সের ইউনিট সাধারণত পাওয়া যায়, তাকে এই এরিয়া দিয়ে গুণ করলে, মাইক্রোমিটার স্কয়ার দিয়ে গুণ করলে আপনি তার এক্সাক্ট ভ্যালুটা ফেম টু ফ্যারাডেতে পেয়ে যাবেন। তো এটা আমরা এখন আমাদের ওই কিউ চ্যানেলের মধ্যে বসাবো। তার অর্থাৎ কিউ চ্যানেল কিরকম দাঁড়াচ্ছে? কিউ চ্যানেল দাঁড়াচ্ছে WL C ox টাইমস ডেল্টা V অথবা ডেল্টা VG, যাই বলি না কেন, যে ডিফারেন্সটা আছে। এখন আমরা ডেল্টা VG এর এক্সপ্রেশনটা বের করব। আচ্ছা, এখন ডেল্টা V এটা পেয়েছিলাম, এই ডেল্টা VG লেগেছে চ্যানেলে চার্জটাকে আনার জন্য। তাহলে আমরা যদি একটু জুম করে ভেতরে দেখি, আমরা বলছিলাম যে এটা যদি আমার মেটাল প্লেট হয় উপরের আর তার নিচে থাকে সিলিকন ডাইঅক্সাইড এবং এর নিচে আমাদের চ্যানেলটা ফর্ম করেছে, চ্যানেলের এই পাশে আছে N প্লাস সোর্স আর এই পাশে আছে N প্লাস, আমি সাইড ভিউ দেখছি এটারই জাস্ট ওই পোর্শনটুকু জুম করে দেখলে এই পাশে N প্লাস ড্রেইন আছে। আমরা এখান থেকে পটেনশিয়াল দিয়েছিলাম VG,
এই সিলিকন ডাইঅক্সাইডের এটা ছিল তার থিকনেস টি অক্সাইড, একটু আগে এক্সপ্রেশন ব্যবহার করেছে, আর এখানে আমাদের চ্যানেলটা ফর্ম করেছে, তার মানে হচ্ছে এর অ্যাক্রসে ক্যাপাসিট্যান্সটা ফর্ম করলো, তাহলে এইখানে যে পটেনশিয়াল ডিফারেন্সটা হবে যার জন্য ক্যাপাসিট্যান্সটা ফর্ম করলো ডেল্টা ভিজি। আপনি পটেনশিয়ালটা দিয়েছেন এই পয়েন্টে, এরকম ডিফারেন্সটা হতে হবে, তার মানে চ্যানেলটা ফর্ম করবে যখন এই পয়েন্ট এবং এই চ্যানেলের যে মিড পয়েন্ট তার পটেনশিয়াল ডিফারেন্সটাকে যে আমরা সেন্টার পয়েন্ট ভিসি বলি, চ্যানেলের সেন্টার পয়েন্ট ভিসি, তো সেন্টার পয়েন্টের পটেনশিয়াল এবং এই ভিজি এর যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাই আলটিমেটলি ডেল্টা ভিজি, এবং এই ডিফারেন্সটাই যখন থ্রেশহোল্ডকে ছাড়িয়ে উঠতে থাকে তখন আমরা এই চ্যানেলটা পাই, এই চ্যানেলটা তখনই পাই। তাহলে এই ভিসি এর এদিকে ভিসি পাচ্ছেন, এই পাশে পটেনশিয়াল হচ্ছে ভি সোর্স আর এই পাশে পটেনশিয়াল হচ্ছে ভি ড্রেইন, তাহলে ভিসি এর ভ্যালু কত হবে? ভিএস আর ভিডি যখন জিরো তখন আলটিমেটলি চ্যানেল ফর্ম করেছে, কোনো কারেন্ট ফ্লো করে নাই। যখন ভিএস আর ভিডি এর পটেনশিয়ালের ডিফারেন্স তৈরি হয়েছে তখন কারেন্টটা ফ্লো করতে শুরু করবে। তাহলে আমাদের মিড পয়েন্টের পটেনশিয়াল কি হবে? মিড পয়েন্টের পটেনশিয়াল হবে ভিডি প্লাস ভিএস ডিভাইডেড বাই 2, এটা ভিসি এর ভ্যালু। আর এই ডেল্টা ভিজি তাহলে কি দাঁড়াচ্ছে? ডেল্টা ভিজি যে গেট পটেনশিয়ালের ডিফারেন্সের কারণে চ্যানেলটা ফর্ম করলো, আপনার গেট পটেনশিয়ালের ডিফারেন্সটা কত? ভিজি আর ভিসি, তার মানে ভিজি মাইনাস ভিসি, এই পটেনশিয়াল ডিফারেন্সটা যখন ভিটি কে পার করেছিল তখনই আপনি চ্যানেলটা ফর্ম করতে পেরেছেন, অর্থাৎ ভিটি বিয়োগ করতে হবে, তার মানে এটা আপনার ডেল্টা ভিজি এর এক্সপ্রেশন। এটা যদি ডেল্টা ভিজি হয়, এ পর্যন্ত কি সবাই ক্লিয়ার? জি স্যার। এটা যদি ডেল্টা ভিজি এর এক্সপ্রেশন হয়, তাহলে ভিজি থাকুক, ভিসি কে লেখা যাবে ভিডি বাই 2 মাইনাস ভিএস বাই 2, আমি জাস্ট এটাকে ভেঙে এখানে বসালাম মাইনাস ভিটি, তাহলে ভিজি মাইনাস যদি ভিএস লিখতে চাই মাইনাস ভিডি বাই 2 মাইনাস ভিএস বাই 2 আছে, একটা ভিএস বিয়োগ করেছিলাম তাহলে একটা যোগ করে দিলাম মাইনাস ভিটি, তাহলে ভিজি মাইনাস, আচ্ছা ভিজি মাইনাস ভিএস এটাকে লেখা যায় ভিজিএস মাইনাস ভিডি বাই 2 আছে, আর এই দুটো থেকে লেখা যাবে মাইনাস ভিএস বাই 2 আর প্লাস ভিএস, তার মানে প্লাস ভিএস বাই 2 মাইনাস ভিটি, এরকম। অর্থাৎ ভিজিএস মাইনাস এই দুটো থেকে আপনি যদি হাফ কমন নেন তাহলে দাঁড়াবে ভিডি মাইনাস ভিএস ইন্টারনালি, মাইনাস ভিটি তো আছেই, তাহলে ফাইনালি কি দাঁড়াচ্ছে? ভিজিএস মাইনাস হাফ, এটাকে লেখা যায় ভিডিএস, ক্যাপিটাল ডি বা স্মল ডি ডাজন্ট ম্যাটার, মাইনাস ভিটি, এটা। অর্থাৎ এইটা হচ্ছে আমাদের ডেল্টা ভিজি এর আলটিমেট ভ্যালু। তাহলে এই ভ্যালুটাকে আমরা এই কিউ চ্যানেলের এক্সপ্রেশনের মধ্যে এখন বসাবো। তাহলে কিউ চ্যানেলটা কেমন দাঁড়াবে? কিউ চ্যানেল দাঁড়াবে WLC অক্স, আর ডেল্টা ভিজি এর জায়গায় আমরা বসাবো VGS মাইনাস VT মাইনাস হাফ VDS, এটা জাস্ট এই দুটো জিনিসকে মার্জ করলে এটা পাচ্ছি। সো আপনারা চার্জ অ্যাকোমোডেশন পর্যন্ত দেখলেন, এই পরিমাণ চার্জ আমার চ্যানেলের মাঝখানে অ্যাকোমোডেট হয়ে আছে। এখন চার্জের ফ্লো এর জন্য আমরা দেখবো যে কিভাবে ফ্লোটা হয়। এ পর্যন্ত কি সবাই কিছুটা হলে বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার।
এখন আমরা চার্জ ফ্লো হওয়ার জন্য একটা পটেনশিয়াল ডিফারেন্স দিচ্ছি ড্রেন টু সোর্সের মাঝখানে। এদিকে সোর্স আছে, এখানে ড্রেন আছে। আমি এই এস আর ডি এর মাঝখানে একটা ভিডিএস পটেনশিয়াল ডিফারেন্স দিলাম। একটা পটেনশিয়াল ডিফারেন্স দেওয়া হয়েছে ড্রেন আর সোর্সের মাঝখানে, এদের লেংথ হচ্ছে এল। আপনি যখন পটেনশিয়াল ডিফারেন্স দিবেন এই এল লেংথের মাঝখানে, তখন সেখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। ইলেকট্রিক ফিল্ড ফর্ম করে, মনে রাখবেন আমি কিন্তু ম্যাক্রো স্কেলে দেখাচ্ছি, এই জন্য ইলেকট্রিক ফিল্ডের এই এক্সপ্রেশনটা সরাসরি লিখতে চাচ্ছি। আসলে কিন্তু এক্সপ্রেশনটা এরকম এত সিম্পলিফাইড এক্সপ্রেশন না, সেখানে আপনাকে আসলে ইন্টিগ্রাল ইকুয়েশন এনে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশনটা লেখার নিয়ম আপনারা ফিজিক্সে পড়েছেন, কিন্তু আমরা এখানে ম্যাক্রো স্কেলে দেখাচ্ছি বলে, ন্যানো পার্টিকেল হিসেবে অ্যাজিউম করছি না বলে এভাবে লিখতে পারছি। জাস্ট সিম্পলিফাইড ওয়েতে এক্সপ্রেশনটা আনার চেষ্টা করছি, এই জন্য এভাবে লিখলাম। আসল প্রুফ যদি আপনি বের করে দেখেন, দেখবেন পেপারের মধ্যে প্রুফটা ইন্টিগ্রেশনের মাধ্যমে আনা হয়েছে, এত সিম্পল প্রুফ না। আচ্ছা, তো আমাদের এখানে এই ড্রেইন টু সোর্সের মাঝখানে পটেনশিয়াল ডিফারেন্সের কারণে লেংথ এল হওয়ার জন্য সেখানে যে ইলেকট্রিক ফিল্ডটা ফর্ম করবে সেটা হচ্ছে এই ইলেকট্রিক ফিল্ড ই। এখন এখানে ইলেকট্রিক ফিল্ড ফর্ম হয়েছে, মাঝখানে আপনি ইলেকট্রন রেখেছেন, তার মানে ইলেকট্রন গুলো ড্রিফট ভেলোসিটি লাভ করবে, এবং আমরা জানি যে ভেলোসিটি ফিল্ডের প্রপোর্শনাল। তার মানে যে ভেলোসিটি থাকবে সেটা প্রপোর্শনাল হবে এই ইলেকট্রিক ফিল্ডের, এবং যে কনস্ট্যান্ট দিয়ে আমরা এটাকে ইকুয়েট করতে পারি সেটা হচ্ছে মিউ। মিউ কে বলা হয় মোবিলিটি। তার মানে ইলেকট্রনের মোবিলিটি যত বেশি হবে, একই পরিমাণ ফিল্ডে তত বেশি আপনি ভেলোসিটি পাবেন। ইলেকট্রনের মোবিলিটি যত কম হবে, ওই একই পরিমাণ ফিল্ড দিয়ে আপনি ভেলোসিটি কম পাবেন। সো এক্সপ্রেশন হচ্ছে v ইকুয়ালস মিউ টাইমস ই। তাহলে এখন এই মিউ টাইমস ই কে আমরা বসাতে পারি vds বাই এল এভাবে। আর লেফট হ্যান্ড সাইডে v হচ্ছে ভেলোসিটি, তার মানে চার্জ গুলো এখান থেকে এদিকে যাচ্ছে এই লেংথে, যেটা যদি টি পরিমাণ ডেল্টা টি পরিমাণ সময় লাগে, তাহলে এটা হবে এল ডিভাইড বাই ডেল্টা টি, টি পরিমাণ সময় নিয়ে। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা ডেল্টা টি সমান সমান কি লিখতে পারবো? ডেল্টা টি সমান সমান লিখতে পারবো জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করলে, এটাকে এই পাশে নিয়ে আসলে এল স্কোয়ার ডিভাইডেড বাই মিউ ভিডিএস, এটা পাচ্ছি। তার মানে আপনার চার্জ গুলো এই পয়েন্ট থেকে সরে ড্রেনে চলে যেতে এই পরিমাণ সময় নিচ্ছে, এবং চার্জের পরিমাণ হচ্ছে এই পরিমাণ। তাহলে চার্জের পরিমাণ পেয়ে গেছেন, সময় পেয়ে গেছেন, আমরা কারেন্ট বের করতে পারবো না? জি স্যার। সো কারেন্টটা হচ্ছে আমাদের ওই পার্টিকুলার ইউনিট অ্যামাউন্টের টাইমে যেই পরিমাণ চার্জকে আপনি মুভ করাতে পেরেছেন সেটা আপনার কারেন্টের ভ্যালু দিবে। ইউনিট অ্যামাউন্টের টাইমে আপনি যে পরিমাণ চার্জকে মুভ করাতে পেরেছেন, মেজরিটি চার্জকে মুভ করাতে, আসলে মেজরিটি মাইনরিটি দুটোই একসাথে, চার্জকে মুভ করাতে পেরেছেন, সেটাই হবে আপনার কারেন্টের ভ্যালু। তার মানে আপনার আইডিএসটা হবে যে পরিমাণ চার্জ ওই ডেল্টা টি পরিমাণ সময়ে গেছে, এই সেই পরিমাণ চার্জের ভ্যালু হচ্ছে চ্যানেলে থাকা চার্জের পরিমাণ, ডেল্টা টি পরিমাণ সময়ের মধ্যে তার গেছে। তার অর্থ কিউ চ্যানেলের এই ভ্যালু এক্সপ্রেশনটা ওখানে বসালে WL Cox VGS minus VT minus half VDS divided by ডেল্টা টিটা বসাবো, এটা বসাবো। তো এটা বসালে L স্কোয়ার নিচে থাকে আর মিউ VDS আলটিমেটলি উপরে চলে আসছে, এরকম পাচ্ছি। এখন একটা এল কাটাকাটি করে এল রয়ে যায়, তাহলে এটাকে কিভাবে লেখা যায়? Cox আগে লিখলাম মিউ W নিচে একটা এল টাইমস এটা VGS minus VT minus half VDS টাইমস VDS। এই এক্সপ্রেশন আসলো না IDS এর? আপনারা কি আছেন? জি স্যার। এই পর্যন্ত মোটামুটি ম্যাক্রো স্কেলে বলার চেষ্টা করেছি, আসল প্রুফ কিন্তু এটা না। আমি আবারও বলছি, অনেক অ্যাজিউম করা হয়েছে বলেই সব জায়গায় একেবারে গোটা গোটা
ভ্যালু ধরে ধরে লিখেছি, আসলে প্রত্যেকটা পয়েন্টে আপনার ইন্টিগ্রেশনের মাধ্যমে ভ্যালু আনার কথা, কারণ আপনি পার্টিকেল বাই পার্টিকেল ইন্টিগ্রেট করবেন। কিন্তু আমরা জাস্ট ম্যাক্রো স্কেলে ধরছি বলে এইভাবে আমরা প্রুফটা করতে পারি। তার মানে এটা আমাদের রেগুলার ড্রেইন টু সোর্স কারেন্টের এক্সপ্রেশন। এটা আমাদের রেগুলার ড্রেইন টু সোর্স। যখন আপনি কাট অফ থেকে রিলিজ পেয়েছেন, ফিল্ড অ্যাপ্লাই করা শুরু করেছেন ড্রেইন টু সোর্সের মাঝখানে, তখন আপনি মোটামুটি এরকম এই এক্সপ্রেশন ফলো করে কারেন্টটা ফ্লো করবে। আইডিএস এর এই এক্সপ্রেশনটা ফ্লো করে কারেন্টটা ফ্লো করবে। তাহলে এখন আমরা যদি এই এক্সপ্রেশনটাকে নিয়ে শুরু করি, আমার এই এক্সপ্রেশনের প্রুফটা ইম্পর্টেন্ট না, কিন্তু আমাদের প্রথম ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই এক্সপ্রেশন ইটসেলফ। এটার প্রুফটা ইম্পর্টেন্ট না, এক্সপ্রেশনটা ইম্পর্টেন্ট। সো ওটাকে লিখে নিয়ে আমরা বাকি আর 3টা এক্সপ্রেশন বের করব। তখন এই 4টা ইম্পর্টেন্ট এক্সপ্রেশনই আমাদের সামনে সকল কম্পিউটেশনে কাজে লাগবে। তাহলে এখান থেকে আমরা পেলাম আইডিএস সমান সমান, আচ্ছা আরেকটা জিনিস বলি, এই মিউ সিঅক্স ডাব্লিউ বাই এল, এই জিনিসটা কোনো ভোল্টেজের উপর ডিপেন্ড করছে না। মিউ সিঅক্স ডাব্লিউ বাই এল এটা আপনার প্রসেস টেকনোলজি যেটা ব্যবহার করছেন তার উপর ডিপেন্ড করে আসছে। সিঅক্স হচ্ছে আপনি যে পার্টিকুলার প্রসেস টেকনোলজি ব্যবহার করেছেন সেই সাইজের উপর ডিপেন্ড করে, সেই পার্টিকুলার ম্যাটেরিয়াল যেটা আপনি ব্যবহার করছেন তার উপর ডিপেন্ড করে আপনি এই অক্সাইড ক্যাপাসিটেন্সটা পেয়েছেন। সেটা হফনিয়াম ডাইঅক্সাইড হলে একরকম হবে, সিলিকন ডাইঅক্সাইড হলে অন্যরকম হবে। মিউটা হচ্ছে ইলেকট্রনের মোবিলিটি, পার্টিকুলার একটা, যে সব টেকনোলজি প্রসেসে একরকম হবে না, পার্টিকুলার টেকনোলজি প্রসেসে এটা আপনি পাচ্ছেন। আপনার যেই টেকনোলজিতে কাজ করেছেন, আপনি যদি 180 ন্যানোমিটারে করেন উইথ বাই এল রেশিও একরকম হবে। আপনি যদি 90 ন্যানোমিটারে কাজ করেন এটা অন্যরকম হবে। 45 ন্যানোমিটারে করলে এই ডাব্লিউ বাই এল অন্যরকম হবে। 22 ন্যানোমিটারে করলে ডাব্লিউ বাই এলটা অন্যরকম হবে। তার মানে এই সবকিছু, এই প্যারামিটার গুলো ডিপেন্ড করছে আপনার প্রসেস টেকনোলজি কি নিয়ে কাজ করছেন, কি ম্যাটেরিয়াল নিয়ে কাজ করছেন সেটার উপরে। এর সাথে আপনার সিস্টেমে দেওয়া ভোল্টেজের কোনো সম্পর্ক নাই। এই জন্য আমরা এইটাকে একটা পার্টিকুলার প্যারামিটার বিটা দিয়ে রিপ্রেজেন্ট করি, মানে এই জিনিসটাকে আমরা বিটা দিয়ে ধরি। বিটা কি বা তার পরিচয় কি এটা নিয়ে আমরা সামনে আরো পড়বো, সামনে নেক্সট ক্লাসে দেখবো। কিন্তু আজকে এই জিনিসটাকে আপনারা, আমরা একটা নাম দিব, সেটা হচ্ছে বিটা। সো এই বিটাকে নিয়ে আমি কন্টিনিউ করব। বিটা টাইমস, এইটাকে ভেঙে লিখি ভিজিএস মাইনাস ভিটি টাইমস ভিডিএস মাইনাস হাফ বিটা ভিডিএস স্কোয়ার। সবাইকে দেখতে পেয়েছেন এই এক্সপ্রেশনটা? আমরা আলটিমেটলি এটা নিয়ে আগাবো। সো আমাদের আইডিএস সমান সমান বিটা ভিজিএস মাইনাস ভিটি টাইমস ভিডিএস মাইনাস হাফ বিটা ভিডিএস স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সো ফার পাওয়া কারেন্টের এক্সপ্রেশন। এটা থিওরিটিক্যালি লিনিয়ার হতো যদি এক্সপ্রেশনটা এতটুকু হইতো। তার মানে আইডিয়াল হতো, এই আইডিয়াল হতো যদি এক্সপ্রেশনটা এতটুকু হতো। কিন্তু এর মধ্যে একটা সেকেন্ড অর্ডার এক্সপ্রেশন আছে, কোয়াড্রেটিক পোর্শন আছে, ভিডিএস স্কোয়ার রয়ে গেছে। সো এটার জন্য আমাদের গ্রাফটা দেখতে কখনোই এরকম স্মুথলি স্ট্রেট ওঠে না, সে একটু কার্ভ করে ওঠে। ঠিক আছে, তাহলে আমার এখানে শো করছে যে সেশনটা যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। বেটার হয় আপনারা আবার সবাই একটু কষ্ট করে বের হয়ে আবার একটু রিজয়েন করেন, আমরা এই এক্সপ্রেশন থেকে শুরু করব।
আচ্ছা, এটা আমাদের ইকুয়েশন নাম্বার 1। আমরা জাস্ট এই ইকুয়েশন থেকে আর 3টা জিনিস বের করার চেষ্টা করব, খুব বেশি একটা সময় নিব না। ধরেন আইডি ভিডিএস গ্রাফটা যদি আমরা দেখি, আইডি বা আইডিএস ভিডিএস গ্রাফটা যদি আমরা দেখি, আমরা বলছিলাম গ্রাফটা দেখতে এরকম হচ্ছে, আইডিয়ালি বলেছিলাম গ্রাফটা হবে এরকম। তাহলে এখন এটা যদি আইডিয়ালি হওয়া গ্রাফটা হয়, তার মানে একটা পর্যায়ে গিয়ে এই পয়েন্টে গিয়ে এটা স্লোপ কনস্ট্যান্ট হয়ে গেছে না? এবং কেউ কি বলতে পারবেন এই স্লোপের ভ্যালু কত? এখানে এই পয়েন্টে স্লোপ কত? আইডিয়াল গ্রাফটা এই বরাবর উঠে সোজা চলে গেছে আইডিয়ালি, তাহলে এই পয়েন্টে এবং তার ফার্দার তার সকল সামনের পয়েন্টে স্লোপ কত বলতে পারবেন? স্যার ইনফাইনাইট স্যার। আচ্ছা, স্লোপ জিরো না? স্লোপ Sir, slope এক্স্যাক্টলি, zero. স্লোপ যদি এরকম হতো তাহলে না ইনফাইনাইট বলতাম, কিন্তু এরকম হওয়া মানে হচ্ছে স্লোপ হচ্ছে জিরো। জিরো। এটা হচ্ছে এখানে স্লোপ হবে জিরো। তো এই গ্রাফের স্লোপ কিভাবে বের হবে? ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, অর্থাৎ এখানে আমাদের ডেল্টা আইডিএস বাই ডেল্টা ভিডিএস, এটা হবে তার স্লোপ, এবং সেটা হচ্ছে জিরো। তাহলে আপনারা যদি এখানে এই এক্সপ্রেশনটা ব্যবহার করেন, বিকজ এটা তো আলটিমেটলি এটার এক্সপ্রেশন ইন্ডিকেট করে, যেটা আমরা প্রুফ করলাম। ভিডিএস এর রেসপেক্টে যদি আমি ডিফারেন্সিয়েট করি, তাহলে কি আসবে? প্রথম পোর্শনে বিটা ভিজিএস মাইনাস ভিটি কনস্ট্যান্ট রয়ে গেল, আর ভিডিএস থেকে 1 মাইনাস হাফ বিটা টাইমস ভিডিএস স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2 টাইমস ভিডিএস আসবে। এই 2 আর 2 কাটাকাটি যাচ্ছে, আর এই পাশে তো জিরো আছে। জিরো থাকা মানে হচ্ছে আমি এই জিনিসটাকে বাইরে নিয়ে আসতে, লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসতে পারবো, অর্থাৎ দাঁড়াচ্ছে বিটা ভিডিএস ইজ ইকুয়ালস টু বিটা ভিজিএস মাইনাস ভিটি, অর্থাৎ বিটা বিটা চলে গেলে রয়ে যাচ্ছে ভিডিএস ইজ ইকুয়ালস টু ভিজিএস মাইনাস ভিটি। তার মানে আপনি ভিডিএস কে শূন্য থেকে বাড়াচ্ছিলেন, বাড়াতে বাড়াতে যখন এই ভ্যালুটা ভিজিএস মাইনাস ভিটির সমান হয়ে গেল, ওটাই আসলে স্যাচুরেশনের পয়েন্ট, যেটাকে আমরা পরে দেখবো পিঞ্চ অফ পয়েন্ট বলবো। এখন এটাকে স্যাচুরেশনের পয়েন্ট বলছি। সো এইটা আমাদের সেকেন্ড কন্ডিশন এক্সপ্রেশন, যেটা আমাদের মনে রাখা দরকার, যে যখন ভিডিএস এর ভ্যালু ভিজিএস মাইনাস ভিটি এর সমান হবে তখন স্যাচুরেশনে পাবো। এরপর আমি যতই ভিডিএস কে বাড়াবো না কেন, আমি স্যাচুরেশনে থাকবো, অর্থাৎ ভিডিএস এর ভ্যালু যতই আমি ভিজিএস মাইনাস ভিটি এর সমান বা তার চেয়ে বড় করব, আমি আলটিমেটলি স্যাচুরেশনে চলে যাব। এর আগ পর্যন্ত আমি লিনিয়ারে ছিলাম। তাহলে আমাদের সেকেন্ড এক্সপ্রেশনটা দাঁড়াচ্ছে ভিডিএস ইজ ইকুয়ালস টু ভিজিএস মাইনাস ভিটি, এটা স্যাচুরেশন পয়েন্ট, স্যাচুরেশন পয়েন্ট। এখন স্যাচুরেশন পয়েন্টে বা তার পরে ফার্দার পরে আইডিএসটা কেমন হবে? আমি তো স্যাচুরেশন পয়েন্টটা পেয়েছি, আইডিএস এর ভ্যালুটা কি হবে? তার মানে আইডিএস স্যাচুরেটেড অবস্থায় কত হবে? আইডিএস স্যাচুরেটেড অবস্থায় কত হবে? এই এক্সপ্রেশনের মধ্যে একের মধ্যে 2 কে বসাবো, তার মানে বিটা ভিজিএস মাইনাস ভিটির জায়গায় ভিডিএস বসাচ্ছি লেখার সুবিধার জন্য। সো ভিডিএস টাইমস আরেকটা ভিডিএস মাইনাস হাফ বিটা ভিডিএস স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে বিটা ভিডিএস স্কোয়ার মাইনাস হাফ বিটা ভিডিএস স্কোয়ার, তার মানে হচ্ছে হাফ বিটা ভিডিএস স্কোয়ার। এবং এই পয়েন্টে কত ভ্যালু ছিল? ভিডিএসটা হচ্ছে ভিজিএস মাইনাস ভিটি সমান, অর্থাৎ হাফ বিটা ভিজিএস মাইনাস ভিটি স্কোয়ার। এটা কনস্ট্যান্ট ভ্যালু, অর্থাৎ আমার আইডিএস স্যাচুরেটেড হয়ে কনস্ট্যান্ট হয়ে যাওয়ার কথা, যেটা থিওরিটিক্যালি সেটার ভ্যালু দাঁড়াবে হাফ বিটা ভিজিএস মাইনাস ভিটি স্কোয়ার। এটাকে আমরা বলছি এক্সপ্রেশন 3। সো আমাদের এটা আইডিয়ালি সবসময়ের জন্য সত্য কারেন্ট, তার মানে লিনিয়ার থেকে শুরু হয়ে ফার্দার আগাতে থাকবো, এই কারেন্টটা মেনে চলতে বাধ্য লিনিয়ারে। যখনই আমরা স্যাচুরেশনে যাব তখন এইটা হচ্ছে স্যাচুরেটিং পয়েন্ট, এবং সেই পয়েন্টে গিয়ে আমাদের 3 নাম্বার, এটা হচ্ছে স্যাচুরেটিং কারেন্ট। তার মানে এই কারেন্টটা আমরা লিনিয়ার জোনে পাচ্ছি, এই কারেন্টটা আমরা স্যাচুরেটিং জোনে পাচ্ছি। ক্লিয়ার সবাই? এখন এই যে এই পয়েন্টে এটা উঠছিল, আমরা আইডিয়ালি বলেছি এটা এখানে উঠে এদিকে কনস্ট্যান্ট হয়েছে, আইডিয়ালি বলেছি উঠে এখানে কনস্ট্যান্ট হয়েছে। তো এখানে যখন সে আইডিয়ালি উঠছিল, এখানে তার স্লোপটা কি?
এখানে তার স্লোপটা হচ্ছে এদিকে ছিল আইডিএস আর এদিকে ছিল ভিডিএস। তো এখানে তার স্লোপটা হচ্ছে ডেল্টা আইডিএস বাই ডেল্টা ভিডিএস। আমরা স্লোপের জন্য সেটাকে 0 ধরে এই পয়েন্টটাকে খুঁজে বের করতে পেরেছি, কিন্তু স্লোপটা ইটসেলফ কি ইন্ডিকেট করে? আইডি বাই ভিডি। এটা কি বলতে পারেন এটা কি জিনিস? কারেন্ট বাই ভোল্টেজ কি হবে? না রে, কারেন্ট বাই ভোল্টেজ রেজিস্ট্যান্স না, কন্ডাকশন। কন্ডাক্টেন্স ঠিক আছে, এক্স্যাক্টলি কন্ডাকশন পাবো। সো কন্ডাকশনের অপোজিট হচ্ছে রেজিস্ট্যান্স, মানে এখানে আমরা পাচ্ছি হচ্ছে কন্ডাক্টিভিটি, সেটা অপোজিটটা হবে আমাদের রেজিস্ট্যান্স। তার মানে আমাদের রেজিস্ট্যান্সটা দাঁড়াচ্ছে এই জিনিসটার উল্টা, অর্থাৎ স্লোপের উল্টা, 1 বাই স্লোপ। তার মানে এই লিনিয়ার রিজিয়নে তার রেজিস্ট্যান্সটা কেমন হবে তা নির্ভর করছে স্লোপের উল্টা ভ্যালু। এখন আমরা যদি জাস্ট স্লোপের ভ্যালুটা বের করতে চাই, সেটাকে উল্টা করে দিলে রেজিস্ট্যান্স পেয়ে যাব। আপনার এক্সপ্রেশন ছিল এই পুরোটা। এখন এই পুরোটার মধ্যে আমরা কি করব? আমরা বলেছি এটা আইডিয়াল, আসলে তো সেটা আইডিয়াল না, আসলে তো সেটা এরকম কার্ভ করে উঠেছে, এক্সপ্রেশন তাই বলছে। কিন্তু আমরা যেহেতু আইডিয়াল জোনটাকে বলেছিলাম, তো আইডিয়াল জোন হচ্ছে আসলে এই প্রথম পার্টটা। পরের এটা যেটার ভ্যালু ভিডিএস স্কোয়ার, যেটা শুরুর দিকে ভিডিএস এর ভ্যালু অনেক কম থাকার কারণে এটা অনেক নেগলিজিবল, এইটার ওই ইফেক্টের কারণে এটা একটু কার্ভি কার্ভি হয়ে যায়। সো এই নেগলিজিবল পার্টটাকে যদি আমরা বাদ দিই, আমরা বলতে পারি যে আইডিএস এরকম হওয়ার কথা, ওটা খুব নেগলিজিবল। হাউএভার 0 না, এই জন্য তো এই কার্ভটা পাই, বাট আমরা যদি নেগলিজিবল ধরি তাহলে আমরা বলতে পারবো এটা হচ্ছে ভিজিএস মাইনাস ভিটি টাইমস ভিডি। ওই পরের পার্টটুকু লিখলাম না, কারণ ভিডিএস এর ভ্যালু তো কম, তার স্কোয়ার আরো কম হবে। আপনারা যদি 0.5 কে দেখেন, তার স্কোয়ার কত বলতে পারেন? 0.5 এর স্কোয়ার কত? 0.25 0.25, আরো কিন্তু কমেছে। সো যখন ছোট ভ্যালুকে আপনি আরো স্কোয়ার করবেন, সেটা কিন্তু আরো কমবে। তার মানে এইটা আসলে অনেক ছোট ভ্যালু কম্পেয়ারিং দিস ওয়ান। সো আমরা যদি এইটা অ্যাজিউম করি, যদিও এটা অ্যাজাম্পশন, এটা ট্রু না, বাট এটা জাস্ট অ্যাজাম্পশন, তাহলে আমরা যদি এখানে স্লোপ বের করতে চাই, আমরা ইভেন্চুয়ালি স্লোপটা পাবো হচ্ছে এদিকে বিটা টাইমস ভিজিএস মাইনাস ভিটি, এটা পাবো। অর্থাৎ আমাদের রেজিস্ট্যান্স, লিনিয়ার রিজিয়নে যে রেজিস্ট্যান্সটা পাবো সেটা হচ্ছে স্লোপের উল্টা, তার মানে এই ভ্যালুটার উল্টা, অর্থাৎ 1 ডিভাইডেড বাই বিটা ভিজিএস মাইনাস ভিটি। এটা আমাদের 4 নাম্বার এক্সপ্রেশন। এই চারটাই আমাদের ইম্পর্টেন্ট, প্রুফ ইম্পর্টেন্ট না, জাস্ট এই এক্সপ্রেশন গুলো জানাটা আমাদের দরকার। এটার উপর ডিপেন্ড করে আমরা সামনে সাইজিং করতে পারবো, সামনে ক্যাপাসিট্যান্স এস্টিমেশন এর উপর নির্ভর করবে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম আমাদের আলটিমেট এক্সপ্রেশন এটা, মেইন এক্সপ্রেশন নাম্বার 1। সেখান থেকে আমরা অ্যাজিউম করলাম যে আমাদের লিনিয়ার রিজিয়নে এতটুকু থাকার কথা, বাকি পার্টটুকুকে আমরা বলতে পারি যে যেহেতু ডিএস এর ভ্যালু ছোট, তাই এটুকু নেগলিজেবল। তার উপর ডিপেন্ড করে আমরা ডিফারেন্সিয়েট করে স্লোপ পেয়েছি, যেটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স দিচ্ছে। প্রোভাইডেড আমরা যখন এই পুরো কারেন্ট নিয়ে কাজ করেছি, তখন এই পুরো কারেন্টের আমরা ডিফারেন্সিয়াল ভিডিএস এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে আমরা এই স্লোপ যখন 0 হবে সেই পয়েন্টটা পেয়েছি, এবং সেই পয়েন্টটা হচ্ছে এই যখন ডিএস এর ভ্যালু ভিজিএস মাইনাস ভিটি সমান হয়। এই পয়েন্ট থেকে আমাদের আইডিয়ালি কারেন্টটা স্যাচুরেট করে যাওয়ার কথা। তাহলে স্যাচুরেটিং কারেন্টটা কত হবে? এই ভ্যালুটাকে যখন আমরা ইকুয়েশন 1 এ বসাবো, তখন স্যাচুরেটিং কারেন্ট পাবো, যেটাকে আমরা পেয়েছি এখানে। অর্থাৎ এইখানে আইডিয়ালি সে শুরু করেছিল, এটুকু তার লিনিয়ার কারেন্ট, এটুকু তার স্যাচুরেটিং কারেন্ট। ঠিক আছে, এবং ফাইনালি আমরা এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা পেলাম হচ্ছে এরকম। তার মানে লিনিয়ার রিজিয়নে আমরা ধরে নেব আমাদের ডিভাইস মোস্ট অফ দ্য টাইম, আমরা যখন ক্যালকুলেট করব, আমরা লিনিয়ার ধরে নিয়ে ক্যালকুলেট করলে আমরা এই রেজিস্ট্যান্সটা ধরতে পারবো। স্যাচুরেশনে এই রেজিস্ট্যান্সটা আমরা ধরবো না, আমরা লিনিয়ারে যখন কাজ করব তখন আমরা মোটামুটি এই রেজিস্ট্যান্সে ধরতে পারবো। সো আমরা যখনই যে রেজিস্ট্যান্স নিয়ে কাজ করব, তখন আমরা এই রেজিস্ট্যান্সের এক্সপ্রেশনটাকে মাথায় রেখেই কাজ করার চেষ্টা করব। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? সবাই সবকিছু বুঝতে পেরেছেন? কারো কোনো প্রশ্ন নাই?
স্যার এই কার্ভটা থেকে ডাইনামিক রেজিস্ট্যান্স কে এক্সপ্লেইন করা পসিবল? বুঝিনি এই কার্ভ থেকে কোন রেজিস্ট্যান্স কে? ডাইনামিক রেজিস্ট্যান্স ডাইনামিক রেজিস্ট্যান্স কে আপনি কোন কার্ভ থেকে বলতে চাচ্ছেন? এখান থেকে? স্যার ভিডিএস ডিভাইডেড বাই আইডিয়া ভিডিএস কার্ভ। আইডি ভিডিএস থেকে তো আমরা রেজিস্ট্যান্স কে ডিফাইন করলাম লিনিয়ার রিজিয়নে। আইডি কার্ভে Saturation- স্যার ডাইনামিক রেজিস্ট্যান্সের একটা টার্ম আছে না, মানে জাস্ট ওইটা বলা। আচ্ছা 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 আচ্ছা, আমি আপনার কোশ্চেন আসলে বুঝতে পারছি না, কোনো কারণে আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না। আপনি এই কার্ভ থেকে ডাইনামিক রেজিস্ট্যান্স বের করতে চাচ্ছেন? জি স্যার, মানে আইডি মানে ক্যারেক্টারিস্টিক কার্ভ থেকে তো ডাইনামিক রেজিস্ট্যান্সের একটা টার্ম আসে, তো সেই ক্ষেত্রে স্যার এইটা ক্ষেত্রে কি পসিবল নাকি? আপনি যদি প্রতিটা পয়েন্টে একটা করে ডিফারেন্সিয়েট করে যান সেই পয়েন্টের এক্সপ্রেশন কে, মানে আপনি যদি এই পুরোটাকে ডিফারেন্সিয়েট করেন তাহলে কি আপনি ডাইনামিক রেজিস্ট্যান্স পাবেন না? পাবেন কিন্তু, কারণ সেখানে কিন্তু ভিডিএস এর টার্মটা থাকবে। তার মানে আপনার রেজিস্ট্যান্সটা কিন্তু ভিডিএস এর সাথে চেঞ্জ হচ্ছে গ্র্যাজুয়ালি। আপনার রেজিস্ট্যান্সটা জি বিডিএস এর করসপন্ডিং তো আইডিএসটাও চেঞ্জ হচ্ছে, অর্থাৎ স্যাচুরেশনের আগে অব্দি সেই ব্যাপারটা তো লিনিয়ার। সেই ব্যাপারটা আইডিয়ালি লিনিয়ার, কিন্তু আসলে কিন্তু লিনিয়ার না, কারণ এই টার্মটা কিন্তু তো রয়ে গেছে। আইডিয়ালি লিনিয়ার, যখন আপনি আইডিয়ালি লিনিয়ার বলছেন তখন কিন্তু ওই জন্য ওখানে আপনার রেজিস্ট্যান্সটা স্ট্যাটিক, তখন কিন্তু ডাইনামিক না। কিন্তু আমার ডাইনামিক হচ্ছে কারণ হচ্ছে যদি আমরা এই পুরোটাকে কনসিডার করি, পুরোটা কনসিডার না করলে কিন্তু স্ট্যাটিক থাকবে, চেঞ্জ হবে না, কনস্ট্যান্ট। বুঝতে পেরেছি নাকি না? কনফিউশন আছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আপনারা তো মোটামুটি ট্রানজিস্টর দিয়ে ডিজাইন করা গত ক্লাসে এবং আজকে প্রথমে সামারিতে মোটামুটি সবাই বুঝতেই পেরেছেন। তাহলে আমরা আমাদের প্রথম কুইজটা এই ট্রানজিস্টর দিয়ে ডিজাইন করা, লজিক গেট থেকে ট্রানজিস্টরে কনভার্ট করা সার্কিটটাকে, এটার উপর নিব। আজকে তো আপনাদের 3 নাম্বার লেকচার গেল, আমরা আপনাদের 6 নাম্বার লেকচারের দিন শুরুতেই হয়তোবা 10 মিনিটের জন্য কুইজটাকে নিয়ে তারপর ফার্দার আগাবো। ডেটটা আমি আপনাদেরকে ক্লাসরুমে দিয়ে দিব, বাট এখন বলে রাখছি 6 নাম্বার লেকচারের দিন, তার মানে এই উইক গিয়ে সামনের উইকে যে সেকেন্ড লেকচার সেটাতে। ঠিক আছে? এর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা ইমেল করতে পারেন, অথবা যদি ক্যাম্পাস অ্যাক্সেসিবল হয় তাহলে রুমে আসতে পারেন। 412 নম্বর রুমে বসবো, মানে বসি। স্যার জি 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 এই যে আমরা যে মানে লজিক গেট গুলো ডিজাইন করছি, যে মানে এন নট অফ এটা কি স্যার কাট অফ